সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে দ্রাব্যতা গুণফল এবং হচ্ছে আয়নিক গুণফল। দ্রাব্যতা গুণফল কেএস এবং আয়নিক গুণফল কেআইপি। এর আগের ক্লাসে আমি দ্রাব্যতা গুণফল এবং হচ্ছে আয়নিক গুণফল সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। সেই ক্লাসেরই সুবাদে আজকে আমি তিনটা এক্সাম্পল নিয়ে এসেছি। তিনটা এক্সাম্পল আমরা আজকে সলভ করব। এটা হচ্ছে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় এসেছে, সেটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। সেটা হচ্ছে 21-22 অ্যাডমিশন, 21-22 সেশনে এসেছে। এখন দেখো, প্রথম এক্সাম্পলটা হচ্ছে আইইউটিতে 21-22 আসছে, দ্বিতীয়টা হচ্ছে সিকের ওয়েট, এটা হচ্ছে 21-22, তৃতীয়টা হচ্ছে বুয়েটে 21-22। তাহলে আমরা আজকে একটা একটা করে তিনটা কোশ্চেন আজকে আমরা সলভ করবো। এখান থেকে আমরা দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল সম্পর্কে ডিটেলস জানতে পারবো। সো আজকে আমরা শুরু করি। প্রথমে দেখো এক্সাম্পল 1। এখানে কি বলছে, ক্যালকুলেট দ্য সলুবিলিটি অফ নিকেল কার্বনেট ইন গ্রামস পার লিটার। এই নিকেল কার্বনেটকে এটা বলছে যে নিকেল কার্বনেটকে সলুবিলিটিতে গ্রাম এককে প্রকাশ করতে বলছে। দ্য ভ্যালু অফ কেএসপি, দ্রাব্যতা গুণফল দেওয়া আছে কেএসপি ফর নিকেল কার্বনেট, এত হচ্ছে ভ্যালু দেওয়া আছে 1.4 গুণন 10⁻⁷, হোয়ার 118.7 গ্রাম পার মোল ইজ দ্য মলিকুলার মাস অফ নিকেল কার্বনেট। এখানে মলিকুলার মাসটাও দেওয়া আছে কার, নিকেল কার্বনেটের, এই গ্রাম এককে, গ্রাম পার মোল, অর্থাৎ একটা মলিকুলারের যে ওয়েটটা থাকে সেই ওয়েটটা গ্রাম এক ইউনিটে দেওয়া আছে। সো আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো সলুবিলিটিটা, এস এর মান। তাহলে দেখো এক্সাম্পল 1। এক্সাম্পল 1টা কি হবে, এটা বলছে যে নিকেল কার্বনেট, আমরা জানি যে নিকেল কার্বনেটটা কিভাবে ডিসোসিয়েট হয় সেটা দেখো। নিকেল কার্বনেট NiCO3, নিকেল কার্বনেটটা এভাবে ডিসোসিয়েশন হবে, এই নিকেল আয়ন প্লাস কার্বনেট আয়ন। এখানে দেখো নিকেল 2+ আয়ন আর হচ্ছে কার্বনেট 1- ক্যাটায়ন, অ্যানায়ন 1-। এখানে যদি আমরা ইনিশিয়াল পর্যায়ে ধরি, এই বিক্রিয়ার যে ইকুইলিব্রিয়াম, যেটা সাম্য অবস্থা, এটা যদি আমরা ইনিশিয়াল পর্যায়ে ধরলে পারে কি হচ্ছে, এটা হচ্ছে ধরো 1, এটা এস, এটা ইনিশিয়াল পর্যায়ে হচ্ছে, এটা যদি 1 হয় 0 0, তারপরে হচ্ছে t=0 বা কোন একটা সময়ে, কোন একটা টাইমে যদি হয়, তাহলে হচ্ছে 1 - s, এটা s, এটা s, সলুবিলিটি হয়। এখানে দেখো এই যে নিকেল আয়নের s, কার্বনেট আয়নের s, এই দুইটা s মিলে হচ্ছে কি হচ্ছে, এই যে নিকেল 2+ আয়ন, এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম, কার্বনেট মাইনাস আয়ন থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম, ইনটু s, এই ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হয়, কনসেন্ট্রেশন অফ সলুবিলিটি, এটা ঘনমাত্রা। তাহলে এখানে এই এসটা স্কোয়ার করে দিলাম আমরা, s², দুটো গুণ করলে s² হচ্ছে। এটা হচ্ছে সলুবিলিটির, এই ইকুয়েশন থেকে আমরা পেলাম সলুবিলিটি স্কোয়ার। এখন এখানে বলছে যে
KSP দ্রাব্যতার গুণফল নিকেল কার্বনেটের এত দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্ন মতে এখানে লিখতে পারি কি, given that দেওয়া আছে কত, KSP equal to 1.4 গুণন 10 to the power -7 এটা দেওয়া আছে। যেহেতু এটার ঘনমাত্রা হচ্ছে s স্কয়ার, s স্কয়ার ইকুয়াল টু এত হবে। সলুবিলিটিটা লিখে দেই, সলুবিলিটি s স্কয়ার ইকুয়াল টু 1.4 গুণন 10 to the power -7। এখানে s ইকুয়াল টু কি হচ্ছে, স্কয়ারের পাশে গেলে রুট হয়ে যাচ্ছে, রুট ওভার 1.4 গুণন 10 to the power -7। এটা হচ্ছে আমাদের সলুবিলিটির যে মানটা আমরা পেলাম, s সলুবিলিটির মান পেলাম। এখন বলছে যে ক্যালকুলেট দ্য সলুবিলিটি অফ নিকেল কার্বনেট ইন গ্রামস পার লিটার। এটা কি গ্রামস পার লিটারে আছে? নেই। আমরা গ্রামস পার লিটারে নেওয়ার জন্য কি করব, এইটার দ্বারা এই গ্রাম পার মৌল দ্বারা গুণ করে দেব। গ্রাম পার মৌল দ্বারা গুণ করে দিলাম 118.7 এত। এটা হচ্ছে মোল পার লিটার, ইউনিটটা কি হবে, মোল পার লিটার, অর্থাৎ এই সলুবিলিটির ইউনিটটা হবে মোল পার লিটার, অর্থাৎ 1 লিটারে এত মোল সলুবিলিটি হবে। তারপরে দেখো एग्जांपल, পরের एग्जांपल 2 দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা গুণফল এত হলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা কত? তাহলে দ্রাব্যতা গুণফলটা KSP দেওয়া আছে এবং এর বের করতে হবে কি, দ্রাব্যতা কত, দ্রাব্যতা অর্থাৎ সলুবিলিটি, অর্থাৎ সলুবিলিটিটা বের করতে হবে। এখানে হচ্ছে সুয়েট, কুয়েট, ওয়েট, তিনটা ইউনিভার্সিটিতে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এসেছে 2021-22 সেশনে। তাহলে এবার দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল। এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, এটা হচ্ছে কক্ষ তাপমাত্রা, যেটা রুম টেম্পারেচার। তাহলে এখানে দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা কিভাবে ডিসোসিয়েট হয় দেখো। এটা एग्जांपल 2, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3 আয়ন প্লাস হাইড্রোক্সাইড মাইনাস আয়ন, অর্থাৎ অ্যানায়ন। এখানে যেহেতু 3 আছে সেহেতু এর আগে একটা 3 হবে ব্যালেন্স করার জন্য। এখানে দেখো ইনিশিয়াল পর্যায়ে কি হয়, ইনিশিয়াল এটা হচ্ছে যদি 1 হয় হচ্ছে 0 হবে, আর ইকুইভ্যালেন্টে কি হবে 1 মাইনাস s, এখানে s, এখানে হচ্ছে s, এখানে 3 আছে বিধায় 3 হবে। এখন দেখো আমরা এইখান থেকে কিভাবে অ্যালুমিনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এই দুইটার হচ্ছে দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে পারি। অর্থাৎ এর হচ্ছে দ্রাব্যতা গুণফল তো দেয়াই আছে, এর সলুবিলিটি আমরা কিভাবে, হচ্ছে s ইনটু এই 3s, এটা যেহেতু এখানে সহগ হচ্ছে 3 আছে, পাওয়ার 3 হয়ে যাবে। তাহলে কি হবে, s ইনটু এই 3 কে যদি আমরা কিউব করি তাহলে 3 3 বার গুণ হয়, 3 3 9, 3 9 27,
অর্থাৎ 27 এস কিউ, এসটা তো থাকবেই, এস টু দি পাওয়ার 3 বা কিউ। এখানে 27 প্রথমে নিয়ে আসলাম, 27 আর এস টু দি পাওয়ার 4। আগে এস টু দি পাওয়ার 4 ছিল, তার সাথে যে 3s কে কিউব করলে হয় এটা 27 হয়। তাহলে 27 ইনটু এস টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের মেইন ল বা সূত্র। তাহলে এখন দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, তাহলে এইটা ইকুয়াল টু দ্রাব্যতার গুণফল, একদম ইজি। দেখো কেএসপি কত দেওয়া আছে, 3.7 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 15, এত হচ্ছে দেওয়া আছে কেএসপি। এখন কেএসপি সুতরাং 27 এস টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3.7 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস। এখন দেখো এটা জাস্ট ক্যালকুলেশন, আর কিছু না। এখানে দেখো এই এস টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি হয়, এইটা উপরে যাবে আর এই 27 নিচে ভাগ হয়ে যাবে। 3.7 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 15 ডিভাইডেড 27, এটা হবে। আমরা সরাসরি ক্যালকুলেশন করি, দেখো কি হয়, 3.7 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 15 ভাগ 27 কত হচ্ছে, এটা এখানে লিখলাম, বা s to the power 4 equal to 1.37 গুণন 10 to the power minus 16, এত হচ্ছে আমাদের ভাগফল। হ্যাঁ, ভাগ করে পাওয়া গেল। এখন যদি আমরা সলিবিলিটি এসটা রাখি, এস, তাহলে আমরা জানি এই s to the power 4 ওই পাশে কি হবে, 1/4, অর্থাৎ এই যে আমরা স্কোয়ার করি, স্কোয়ারটা ওই পাশে গিয়ে কি হয়, হাফ হয়ে যায়। আমরা জানি যে ব্র্যাকেটের উপরে হাফ হয়, বা রুট ওভার এত হয়। এটা ধরো যেটাই থাক, এক্স ওয়াই যেটাই থাক, এটা হয়। এখন এস টু দি পাওয়ার 4 যদি হয়, তাহলে ওই পাশে কি হবে, ব্র্যাকেটের মধ্যে কোনো একটা সংখ্যা এক্স ওয়াই আর 1/4, অর্থাৎ 1/4 হবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো 1.37 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 16 আর এটা 4, এই যে সেম 1/4, অর্থাৎ 4টা ওই পাশে গিয়ে 1/4। এটা যদি আমরা এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি, তাহলে কি দাঁড়াবে, 1.37 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 16 টু দি পাওয়ার ব্র্যাকেট 1/4, ব্র্যাকেটটা দিতে হবে এই ক্যালকুলেশনে, অর্থাৎ ক্যালকুলেশনের ক্ষেত্রে এই ব্র্যাকেটের পরে আরেকটা ব্র্যাকেট দিয়ে টু দি পাওয়ার একটা ব্র্যাকেট দিয়ে 1/4 করতে হবে। হ্যাঁ, ইকুয়াল টু দিলে কি হচ্ছে, 1.08 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 4, এত মোল পার লিটার। তাহলে আমাদের এটা দ্রাব্যতা কত হলো, 1.08 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল পার লিটার। কারণ কথা হলো, এত কাহিনী না করে আমাদের যখন অ্যাডমিশনে আসবে তখন হচ্ছে এত সময় পাওয়া যাবে না, সেহেতু অনেক শর্ট করতে হবে, কয়েক সেকেন্ডের মধ্যে, 20-30 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা করতে হবে। এখন কিভাবে 20-30 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার করতে পারি, দেখো একটু টেকনিকটা। 25 ডিগ্রি সেন্টিগ্রেড রুম টেম্পারেচারে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, আমরা জানি যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে কি হবে, অ্যালুমিনিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন। এই হাইড্রক্সিল আয়ন যেহেতু 3টা, তাহলে 3 থাকবে, অ্যালুমিনিয়াম Al3+। এখন এটা হচ্ছে, এখানে আমরা জানি যে 3s হবে, এখানে s হবে,
তাহলে এখানে কিন্তু মনে মনে একটা হিসাব করতে হবে যে 3s কে কিউব করলে পরে 27s কিউব, আর তার সাথে s গুণন করলে পরে 27 ইনটু s টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এই দ্রব্যতার গুণফল, এই যে এটা ইকুয়াল টু এটা। তাহলে আমাদের এখান থেকে s এর মানটা বের হয়ে যাবে সরাসরি। হ্যাঁ, সরাসরি s এর মানটা বের হয়ে যাবে। তা আমরা অপশনটা খুঁজে নিতে পারবো যে কোনটা। এক্সাম্পল 3 তে কি বলা হয়েছে, 50 মিলি 6.0 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণের সাথে 30 মিলি 0.04 মোলার সোডিয়াম ফ্লোরাইড দ্রবণ মিশ্রিত করা হলো। ক্যালসিয়াম ফ্লোরাইড এর অদক্ষেপ পড়বে কিনা তা হিসাব করে দেখাও। এখানে কেএসপি দ্রব্যতার গুণফলটা ক্যালসিয়াম ফ্লোরাইডে দেওয়া আছে কত, 4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 এত দেওয়া আছে। এটা হচ্ছে বুয়েটের 21-22 সেশনের কোশ্চেন। এখন দেখো আমাদের ক্যালসিয়াম ফ্লোরাইডের অদক্ষেপ পড়বে কিনা সেটা বের করতে হবে। এখন ক্যালসিয়াম ফ্লোরাইড এটা কিভাবে ডিসোসিয়েট হবে, ক্যালসিয়াম ফ্লোরাইডটা এই ক্যালসিয়াম আয়ন টু প্লাস প্লাস ফ্লোরাইড, আমরা জানি ফ্লোরাইড হচ্ছে একটা অ্যানায়ন, এখানে ফ্লোরাইডের 2 এখানে 2 হবে, তো ক্যালসিয়াম ফ্লোরাইড, এই ক্যালসিয়াম ফ্লোরাইডটা এভাবে ডিসোসিয়েট হবে। তো এখন দেখো এই দ্রবণের সাথে এত মিলি 0.04 মোলার সোডিয়াম ফ্লোরাইড দ্রবণ মিশ্রিত, সরি এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে এত মোলার সোডিয়াম ফ্লোরাইড মিশ্রিত করার ফলেই হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড হবে। এই ক্যালসিয়াম ফ্লোরাইডটা মূলত এইভাবে বিশ্লেষিত হবে বা দ্রবীভূত হবে। এখানে দেখো এটা অদক্ষেপ পড়বে কিনা সেটা হিসাব করতে হবে। অদক্ষেপ পড়ার জন্য কি করতে হবে, এই যে কেএসপি অর্থাৎ আয়নিক অর্থাৎ দ্রাব্যতা গুণফল, এই দ্রাব্যতা গুণফলটা কেআইপি এর থেকে ছোট হতে হবে, অর্থাৎ আয়নিক গুণফল সব সময় দ্রাব্যতা গুণফল থেকে বড় হতে হবে, ফলে কি পড়বে, অদক্ষেপ পড়বে। যদি দ্রাব্যতা গুণফল বড় হয় বা বেশি হয় তাহলে সেটা কি হবে, অদক্ষেপ পড়বে না, সম্পৃক্ত মানে অসম্পৃক্ত দ্রবণ হবে, বাট অদক্ষেপ পড়বে না। এখন দেখো কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি, এইটা যদি হয় তাহলে হচ্ছে অদক্ষেপ পড়বে। তারপরে দেখবো যে কেআইপি এর মানটা এই কেএসপি এর মানের চাইতে ছোট না বড়, যদি বড় হয় কেআইপি এর মান তাহলে এই বিক্রিয়ায় এই রিঅ্যাকশনে অদক্ষেপ পড়বে। এখন দেখো ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম আয়ন এবং ফ্লোরাইড আয়নে পরিণত হবে। এখন সামগ্রিক যে বিক্রিয়াটা এখানে বলছে যে 50 মিলি এত মোলার ক্যালসিয়াম ক্লোরাইড এর সাথে 30 মিলি এত মোলার সোডিয়াম ফ্লোরাইড দ্রবণ মিশ্রিত করা হলো। তাহলে মিশ্রিত করার ফলে যে রিঅ্যাকশনটা দিবে সেটা হচ্ছে এই ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম ফ্লোরাইড বিক্রিয়া করে কি হবে, ক্যালসিয়াম ফ্লোরাইড প্লাস ক্যালসিয়াম ফ্লোরাইড প্লাস সোডিয়াম ক্লোরাইড। ক্লোরিন দুইটা আছে, এখানে 2 দিয়ে দাও, এখানে 2 দাও, তাহলে এখানে সোডিয়াম দুইটা, ফ্লোরিন দুইটা, ক্যালসিয়াম একটা, তাহলে এখন ব্যালেন্স হয়ে গেল। এইখানে যে কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট যেটা ক্যালসিয়াম ফ্লোরাইড, এটার কথাই বলছে যে এটা অদক্ষেপ পড়বে কিনা এই রিঅ্যাকশন।
তাহলে দেখো এই ক্যালসিয়াম ফ্লোরাইডটা এইভাবে তোমার বিক্রিয়াতে ডিসোসিয়েট হয়। এখন আমরা এইখানে এই ক্যালসিয়াম আয়ন এবং ফ্লোরাইড আয়ন এই দুইটার হচ্ছে কনসেন্ট্রেশন বের করব। কনসেন্ট্রেশন থেকে আমরা হচ্ছে কেআইপিটা বের করব। কেআইপির ভ্যালু আমরা দেখব যে কেআইপির ভ্যালু আমরা জাজ করে দেখব যে এটা কেএসপি এর চাইতে ছোট না বড়। যদি বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে। তাহলে দেখো এই যে ক্যালসিয়াম আয়ন ইকুয়াল টু, মূলত ক্যালসিয়াম আয়নটা ক্যালসিয়াম ক্লোরাইড থেকে আসছে। তাহলে আমরা এখানে এই কোশ্চেনটা সলভের ক্ষেত্রে ক্যালসিয়াম আয়ন ইকুয়াল টু ক্যালসিয়াম ক্লোরাইড লিখতে পারি। ক্যালসিয়াম ক্লোরাইড ইকুয়াল টু কি হবে দেখো 50 মিলি এত মোলার বলছে। তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে ভি মানে ভলিউম আয়তন, আর এটা হচ্ছে এস কনসেন্ট্রেশন। তাহলে এটা আমরা লিখতে পারি যে ভি ইন্টু এস। আমরা জানি ভি ইন্টু এস হচ্ছে এন ইকুয়াল টু ভিএস, অর্থাৎ মোল সংখ্যা। তাহলে উপরে মোল সংখ্যা আর নিচে হচ্ছে টোটাল ভলিউমটা। এই টিভি দ্বারা প্রকাশ করা যায় টোটাল ভলিউম। তাহলে টোটাল ভলিউম আর উপরে হচ্ছে স্পেসিফিক ভলিউম মানে ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, আর সোডিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে 30। তাহলে আমরা লিখতে পারি এখানে হচ্ছে 50 ক্যালসিয়াম ক্লোরাইড, যেহেতু এটা 50 ইন্টু 6.0 গুণন 10 টু দি পাওয়ার -3, আর নিচে কত এই 50 প্লাস 30। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায় 50 ইন্টু 6.0 গুণন 10 টু দি পাওয়ার -3 ভাগ 80। এটা আমাদের এটা দাঁড়াবে যে 3.75 গুণন 10 টু দি পাওয়ার -3। এটা এইভাবে লেখা যায় 0.00375। এটা যেহেতু ঘনমাত্রা, এটা মোলারিটি দ্বারা প্রকাশ করা হয় m। নেক্সট হচ্ছে ফ্লোরাইড আয়নের। এখন ফ্লোরাইড আয়ন হচ্ছে সোডিয়াম ফ্লোরাইডের মধ্যে সোডিয়াম হচ্ছে প্লাস আয়ন, ফ্লোরাইড হচ্ছে মাইনাস আয়ন, অ্যানায়ন, সোডিয়াম ক্যাটায়ন। তাহলে এখানে মুখ্য যে আয়নটা হচ্ছে এই ফ্লোরাইড আয়ন। তাহলে ফ্লোরাইড আয়নের আমরা দেখব এই যে ফ্লোরাইড আয়নের লিখতে পারি হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড ইকুয়াল টু কি দাঁড়াবে সেম 30 ইন্টু 0.04 মোলারিটি, আর নিচে হচ্ছে টোটাল ভলিউম 80 ইকুয়াল টু, যদি আমরা ক্যালকুলেশন করি কি দাঁড়াবে 30 ইন্টু 0.04 ডিভাইডেড 80, (0.015) এত মোলার। এখন কেআইপিটা দেখো
KIP ইকুয়াল টু কি হবে, এই যে ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম 2 আয়ন ইনটু ফ্লোরাইড আয়ন, এখানে 2 আছে উপরে স্কয়ার হয়ে যাবে। এখন দেখো এই যে ক্যালসিয়াম আয়ন এটা কি দাঁড়াইছে 0.00375 মোলারিটি ইনটু 0.015 স্কয়ার মোলারিটি স্কয়ার। আমাদের যেটা হবে সেটা হচ্ছে আয়নিক গুণফলের মান। এখানে কি হবে, (8.4375 গুণন 10⁻⁻7 এত ভ্যালু, এত পাওয়া যাবে। এটা হচ্ছে আয়নিক গুণফলের মানটা হচ্ছে এত। এখন দেখো যে দ্রাব্যতা গুণফলের মান হচ্ছে এত 4.0 গুণ 10⁻⁻11, অর্থাৎ তাহলে আয়নিক গুণফলের মানটা হচ্ছে দ্রাব্যতা গুণফলের মানের চাইতে বড়। সুতরাং KIP ইকুয়াল টু KSP, এই ভ্যালু থেকে আমরা বলে দিতে পারি যে হচ্ছে এখানে এই বিক্রিয়াটায় ক্যালসিয়াম ফ্লোরাইড পদক্ষেপ করবে। তাহলে আমরা বিক্রিয়া থেকে দেখতে পেলাম কি এই ক্যালসিয়াম ফ্লোরাইড এর পদক্ষেপ করবে। আজকে পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।